প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য দেখবার জন্য। আজকে আমরা আলোচনা করব হার্ট ভালো রাখার উপায় নিয়ে। দর্শক, আপনারা জানেন যে বিশ্ব হার্ট দিবস পালিত হচ্ছে বিশ্বব্যাপী। এটা সচেতনতামূলকভাবে আমরা অ্যাওয়ার করতে চাই জনগণকে যে আপনার হার্ট কীভাবে বুঝবেন, হার্টের রোগ হয়েছে, হার্ট কীভাবে ভালো রাখবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল শাফি মজুমদার, তিনি প্রাক্তন পরিচালক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আব্দুল্লাহ আল শাফি মজুমদার ১৯৫৬ সালের ১৬ই ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন এই দেশ বরেণ্য চিকিৎসক। ঢাকা কলেজিয়েট স্কুল এবং ঢাকা কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন তিনি। ১৯৮২ সালে তিনি কর্মজীবনের শুভ সূচনা করেন। ঢাকা মেডিকেল কলেজ, আইপিজিএস এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত ছিলেন তিনি। অত্যন্ত সুনামের সাথে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন তিনি। বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে কনসালটেন্ট হিসেবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিও। ধন্যবাদ স্যার। আমরা যে বিষয়টি জানতে চাই, আসলে বিশ্বব্যাপী কিন্তু আপনার ২৯শে সেপ্টেম্বর হার্ট দিবস পালিত হচ্ছে এবং এখানে কিন্তু সারাব্যাপী দেশব্যাপী কিন্তু একটা অ্যাওয়ারনেস, হার্ট সবাই কিন্তু হার্ট ভালো রাখতে চাই, কিন্তু আমরা জানি না কীভাবে ভালো রাখবো। এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। প্রথমে বলে নেই, এটা হলো ২৫তম হার্ট দিবস হচ্ছে। ২০০০ সালে বিশ্ব হার্ট দিবস প্রথম উদযাপিত হয়, সেই হিসাবে এটা একটা আলাদা মর্যাদা আছে এবং এটা স্লোগানও এবার ঠিক করা হয়েছে, ডোন্ট মিস এ বিট। ডোন্ট মিস এ বিট মানে আপনি কোনো সুযোগ হাতছাড়া করবেন না হার্টকে ভালো রাখার জন্য। হার্টের রোগের চিকিৎসা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল, কিন্তু অন্তত ৮০% রোগ, হার্টের রোগ কিন্তু প্রতিরোধ করা যায় অথবা প্রতিষেধক হিসাবে আমরা ব্যবস্থা নিতে পারি, প্রিভেন্টেবল আর কি। তো এইটা একটা সুবিধা। বিশেষ করে আমাদের হার্টের রক্তনালীগুলির যে রোগ, যেটাকে আমরা ইসকেমিক হার্ট ডিজিজ বলি, তারই একটা প্রকাশ হলো হার্ট অ্যাটাক, যেখানে আমাদের আকস্মিক মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এগুলির যে রিস্ক ফ্যাক্টরস, আমরা কারণ বলবো না, এদের রিস্ক ফ্যাক্টর আছে আপনার, সেটা ধূমপান, সেটা ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, সেডেন্টারি মানে লাইফ, মানে আপনি কোনো কাজ না করে বসে থাকায় যে কম্পিউটারের সামনে বসে থাকা, এবং তার বাকিটা আছে বয়স এবং ওবেসিটি একটা কারণ। হ্যাঁ, ওবেসিটিও একটা কারণ। তো এই যে কারণ আমরা জানি, এটা বিভিন্ন স্টাডিতে বোঝা গেছে যে এই ধূমপানের জন্য হার্টের এই রোগ হতে পারে, আবার উচ্চ রক্তচাপের জন্য হতে পারে। কাজে এটা যেহেতু জানি এখন, আমরা যদি ওই রিস্ক ফ্যাক্টরগুলি, ওই ঝুঁকিগুলির থেকে আমরা বিরত থাকতে পারি, আমরা ব্যবস্থা নিতে পারি, তাইলে কিন্তু আমরা ওই হার্টের ওই রোগের থেকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মুক্ত থাকতে পারব। অনেকেই প্রেশার ওষুধ নিয়মিত খাচ্ছেন না। স্যার, এই বিষয়টা একটু যদি বলতেন। প্রথমে বলি যে এটা একটা মিসনোমার। টেনশনের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু হাইপার টেনশন, যে টেনশন অনেক বেশি, এটা আগে আমাদের বুঝতে হবে। অনেক রুগী, অনেক সাধারণ লোক কিন্তু এটা বুঝে না, বলে আমার টেনশন হতে হতে হাইপার টেনশন হয়ে গেছে। কথাটা তা না। এটা হলো টেনশন হলো হার্টের উপরে চাপ দেয়, উচ্চ রক্তচাপ, এই জন্য এটার নাম হাইপার টেনশন। তো এটা উচ্চ রক্তচাপকে আমরা এখন বলি যে যত কমিয়ে রাখতে পারা যায়, রক্তচাপকে যত কমিয়ে রাখা যায় তত ভালো। আগে আমাদের একটা সিলিং করা থাকতো ১৩০, ৮০ বা ১৪০, ৯০-এর উপরে গেলে চিকিৎসা, এগুলি মোটামুটি ঠিক আছে। কিন্তু আমি যদি আরও কমিয়ে রাখতে পারি, যদি রুগীর কোনো অসুবিধা বোধ না হয় কমে গেলে, তাইলে কিন্তু এটাই সবচেয়ে উত্তম। এটাই কিন্তু এখনকার সব আন্তর্জাতিক যে গাইডলাইনগুলি আছে তারা বলছে ১২০-৭০ পর্যন্ত যদি আমরা নামে আনতে পারি, তাইলে আমরা হৃদরোগের এই ঝুঁকির থেকেও মুক্ত। আপনি জানেন যে হৃদরোগের ঝুঁকি আর স্ট্রোকের ঝুঁকি, ব্রেনের রক্তনালীর ঝুঁকি কিন্তু একইভাবে চলে। কাজে আমরা যখন হৃদরোগের চিকিৎসা বলি, আমরা যেহেতু আমি হৃদরোগ বিশেষজ্ঞ, আমি আসলে ব্রেনকে ভালো রাখার চিকিৎসা আমি করে ফেলি। কাজে আমাদের কাজ হলো উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণ করা, কিন্তু খুব কঠিন না। এই জন্য কঠিন না, আমাদের কিছু নিয়মবিধি আমরা বলি, একটু লবণ কম খাওয়া, আপনি এক্সারসাইজ করা, এগুলি আমরা বলি। আর আরেকটা হলো আমাদের যে ওষুধগুলি আছে এখনকার দিনে,
এগুলি অনেক নিরাপদ ওষুধ এবং ওষুধগুলি এমনভাবে আসছে যে আপনার ওটা হার্টকে ভালো রাখার জন্য কাজ করে, মানে রক্তচাপকেও কমে দেয় এবং হার্টের ফাংশনটাকে একটু ভালো রাখার জন্য কাজ করে। এই ধরনের ওষুধও আছে। কাজে এইটা আমাদের জনসাধারণকে বুঝতে হবে যে আমরা উচ্চ রক্তচাপ আমাদের যেই ক্ষতি করে, এটা যদি আমরা ডিটেকশন হওয়া মাত্রই, আমরা যখনই বুঝি যে এটা একটা মাত্রা ছাড়িয়ে গেছে, বিশেষ করে আমরা মনে করি 140 আর 90 একটা বিপদ মাত্রা, ওই যে থাকে না এই ফ্লাডের মানে কাট অফ ভ্যালু, একটা বিপদ সীমা, সেই বিপদ সীমার কাছাকাছি গেলেই কিন্তু আমরা চাইবো তার রক্তচাপকে নামিয়ে রাখতে। এইখানেই ভুল বুঝাবুঝি হয়। অনেক লোক মনে করে আমি কেন ওষুধ খাবো, আমার তো এখন অত বেশি না, আরও কিছুদিন দেখি। আপনি কি আরও কিছুদিন ওই বিপদ নিয়ে বসে থাকতে চান? এটা আমি প্রশ্ন করি। অ্যাওয়ারনেসটা খুব প্রয়োজন, কারণ অনেকে বলছে আমার তো প্রেশার ছিল না, আমি হেঁটে আসছি বা দৌড়ে আসছি, রাত্রে আমার ঘুম হয়নি, এই জন্য এখন বেড়েছে। তো সেটা আসলে স্যার কিভাবে আমরা এটা মোকাবেলা করতে পারি? কারণ হতেও পারে স্যার। না, মোকাবেলা তো আছেই। আপনি দেখবেন যে গতবারই বোধহয় ছিল একটা প্রতিপাদ্য যে অ্যাকুরেটলি প্রেশার মাপতে হবে, মেজার দি প্রেশার অ্যাকুরেটলি, গতবারের প্রতিপাদ্য ছিল। তার মানে সঠিকভাবে প্রেশারটা মাপতে হবে। ওই যে আমি একটু হাতটা আগে দিলাম, একটু প্রেশারটা মেপে দেন, এই পদ্ধতি কিন্তু একদম ভুল। এটা ডাক্তারের উচিত না এইভাবে মাপা, আর রুগীরও এইভাবে আশা করা উচিত না। আপনাকে কতগুলি নিয়ম মেনে আপনি একটু সঠিকভাবে বসবেন, এমনকি পা কিভাবে থাকবে এটাও বলা আছে। পা ক্রসিং করবেন না। আপনি খুব সিগারেট খেয়ে আসছেন বা ড্রিঙ্ক করে আসছেন, ঠিক তখনই প্রেশার নিলেন, বা দৌড়ে আসছেন তখন, এইগুলি কিন্তু আইডিয়াল প্রেশার মাপার জিনিস নয়। কাজে আগে আইডিয়াল প্রেশারটা মাপতে হবে। আইডিয়ালভাবে প্রেশার মেপে যদি বেশি থাকে, আর আমরা ধরি একটা হলো বর্ডার লাইন, ধরেন 130-90 এরকম প্রেশার, তাহলে তখন আমরা একটা করি, রিপিট করি। আমরা হয়তো 15 দিন পরে, 1 মাস পরে আবার দেখি। যখন একদম দেখি যে না থাকছেই এরকম প্রেশার, তখন আমরা আর দেরি করতে চাই না, আমরা চাই যে তার প্রেশারটা নামে আসুক। আরেকটা এখানে বলে রাখা ভালো যে আমাদের দেশেও পাওয়া যাচ্ছে 24 ঘন্টার প্রেশার কিন্তু আমরা মাপতে পারি, এরকম যন্ত্র আমাদের আছে। আপনি ঘুমিয়ে রয়েছেন তখন প্রেশার কত, আপনি দৌড়াদৌড়ি করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন তখন প্রেশার কত, সব ওই রেকর্ডিংয়ে আমরা পাই। আমরা তখন কম্পিউটারের সামনে বসে ওই রেকর্ডিংটা চালিয়ে আমরা দেখি যে কখন তার প্রেশার লোড বলি আমরা, যে আসলে তার 24 ঘন্টায় তার আপনি হয়তো এখন মাপলেন 120-80, আবার আপনি যদি রাতের বেলাও 120-80, এটা কিন্তু রাতের বেলার জন্য উচ্চ রক্তচাপ। সেই অনুযায়ী আমরা ওষুধ কি পরিমাণ দেব এবং কোনটা দেব, কোন সময় দেব, এটা আমরা ঠিক করতে পারি। স্যার এক্ষেত্রে তো আমার মনে হয় যে আমি যতটুকু জানি স্যার, 350টি উপজেলাতে হেলথ কমপ্লেক্সে আপনার কিন্তু এনসিডিসি সেন্টার আছে, যেটা নন কমিউনিকেবল ডিজিজ সেন্টার আছে। সেখানে কিন্তু হার্ট ফাউন্ডেশন এবং সরকারের উদ্যোগে কিন্তু এখানে কিন্তু বিনামূল্যে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ আসলে প্রেশারের মাপার বা হাইপারটেনশনের কোনো ক্লিনিক বা সেন্টার ওইভাবে গড়ে ওঠেনি। কাজে এই যে উপজেলা লেভেলে যে একটা সেন্টার গড়ে উঠলো, সেখানে হাইপারটেনশন মাপা হচ্ছে এবং ওষুধও বিনামূল্যে দেওয়া হচ্ছে। মানে কর্নার আর কি, এটা কর্নার। জি, এটা সরকার কতগুলি ওষুধকে করেছে যে 5টা ওষুধকে আমরা উচ্চ রক্তচাপের জন্য বিনামূল্যে দিব, এটা অ্যাভেলেবল করেছে। আচ্ছা, শুধু দেওয়াটা না স্যার, এটা মনিটরিং করাটা, তার প্রেশারটা কমলো কিনা। কারণ আমাদের তো একটা ধারণা আছে যে প্রেশার ওষুধ একবার খেলে সারা জীবন খেতে হয়, আমি খাবো না, প্রেশার কমে গেছে আর খাবো না, এই বিষয়গুলো তো মনিটর করা প্রয়োজন। মনিটর অবশ্যই প্রয়োজন, কারণ যেটা বলে যে একবার শুরু করলে আর বন্ধ করা যাবে না, এটাও একটা ভুল ধারণা। আপনি যদি প্রেশার একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে এবং ওষুধ ছাড়াই যদি স্বাভাবিক থাকে, তাহলে তো বন্ধ করে দেই আমরা। কিন্তু কেন জানি রোগীদের মাথায় একটা ঢুকে আছে যে না, একবার ওষুধ শুরু করলে আর বন্ধ করা যায় না, সেই জন্য অনেক রোগী ওষুধ খাওয়া শুরু করতে চায় না। কিন্তু এটাও আমি আগেও 2-1বার বলেছি, বা যেখানে সুবিধা পাই আমার রোগীদেরও বলি যে কথাটা ঠিক নয়, আপনি প্রয়োজন অনুযায়ী ওষুধ খাবেন, এটা না যে একবার নিলে আর বন্ধ করা যায় না, এই ধরনের কোনো কনসেপ্ট নাই। আমাদের সচেতন কি করা? আমরা তো সচেতন, আমরা তো একটা বলি যে যখনই রোগী ডাক্তারের কাছে আসে অথবা হেলথ কেয়ার প্রোভাইডার যারা, মানে নার্সিং স্টাফও যদি আসে, তাহলে সবার উচিত হইল যে এটা প্রেশারটাকে মাপা। জ্বরের রোগী হইলেও প্রেশারটা মাপা, কারণ প্রেশারের তো আলাদা করে কোনো বহিঃপ্রকাশ ঘটে না, আসলে শুধু কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। একজন লোক স্ট্রোক নিয়ে আসতে পারে, তখন আমরা মেপে দেখি বেশি। একজন লোক হার্ট অ্যাটাক নিয়ে আসে, মেপে দেখি বেশি। কিন্তু ধরেন এগুলি হয় নাই, কিন্তু তার প্রেশারটা উচ্চর দিকে আছে, সেটা করা, আইডেন্টিফাই করার
ভালো পদ্ধতি হলো ওই রুগী অথবা ওই ব্যক্তিকে যখন আমরা কোনো কারণে চাকরি প্রার্থী বা চাকরি হয়েছে অথবা বিদেশ যাবে, আজকাল আপনি জানেন হজের সময় এই প্রেশারটা মাপা, এগুলি বলি আমরা ইনসিডেন্টাল ফাইন্ডিং। আমরা যে কারণেই একজন ব্যক্তি বা একজন রুগী ডাক্তার বা হেলথ কেয়ার গিভারের কাছে উপস্থিত হয়, যে কারণেই হোক, ডায়রিয়া নিয়ে আসে, তখন প্রেশারটা মাপা উচিত। এইভাবে আপনার প্রেশারটা সম্বন্ধে আমরা আইডেন্টিফাই করে দিতে পারি। আর অ্যাওয়ার্ড যেটা বলতেছেন, এটা তো গণমাধ্যমের যেগুলি আছে, সেই ইলেকট্রনিক গণমাধ্যম হোক, আমার প্রিন্ট গণমাধ্যম হোক, এগুলি তো একটা বিরাট ভূমিকা রাখে। এই যে আমরা আজকে আলোচনা করছি, এটাও তো একটা আমাদের অ্যাওয়ারনেসের একটা অংশ, যে আমরা মানুষকে জানাতে চাচ্ছি যে এই হৃদরোগের ঝুঁকি এগুলি, এবং ঝুঁকির থেকে আমরা বাঁচতে হলে আমরা এগুলি করতে হয়। একটু বোধহয় একটু অ্যাড করি এই করে, যে শব্দ দূষণ এবং বায়ু দূষণ এগুলিও কিন্তু হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এটা কিন্তু একটা নতুন সংযোজন স্যার। হ্যাঁ, আমরা এটা বায়ু দূষণটা আমরা খেয়াল করি নাই, এটা তো আছেই। বায়ু দূষণটাও যেরকম, এবং শব্দ দূষণ। এয়ারপোর্টের কাছে এটা স্টাডি হয়েছে যে লোকদের উচ্চ রক্তচাপের সংখ্যা বেশি বা হৃদরোগের আক্রান্ত হওয়ার রোগীর সংখ্যা বেশি। কাজে এটাও একটা ব্যাপার। আমরা শব্দ দূষণ এবং বায়ু দূষণকেও আমাদের টার্গেট করা উচিত, যে এগুলি যাতে একটা সাধারণ লোকের জীবনযাত্রায় ব্যাহত না করে। স্যার, বায়ু দূষণের ক্ষেত্রে যখন আপনি বললেন স্যার, আমরা যেটা দেখলাম রিসেন্ট যেটা আজকে সকালবেলার যে তথ্যটা আছে, যে গ্লোবালি বাংলাদেশ ঢাকা সিটি 11তম অবস্থানে অবস্থান করছে, যে শীর্ষ বায়ু দূষণকারী সিটি হিসাবে। তো সেটা স্যার আসলে আমরা এর থেকে প্রতিরোধের উপায় কি স্যার? এটাতে মুক্ত থাকার উপায় কি স্যার? আসলে আমরা তো এটা অ্যাওয়ারই না। কাজে প্রথমে তো এই যে লেখালেখি হচ্ছে বা আমরা বলছি, এতে আমাদের অ্যাওয়ারনেস বাড়বে। আর তখন আমাদের করতে হবে যে এই যে শহরের ভিতরে এমন কোনো ধোঁয়া উঠে, তারপরে আপনার ওই যে দেখেন কাছাকাছি জায়গাতে কিন্তু মিলগুলি কি বলে এটা, ইটভাটাগুলি আছে, কলকারখানাগুলি আছে, এগুলির থেকে যে দূষিত বায়ু নির্গত হয়, এগুলিতে আপনি হার্ট অ্যাটাকের বা যে কোনো উচ্চ রক্তচাপেরও ঝুঁকি বাড়ায়। রাস্তাঘাটে যে হর্ন বাজানো, অযথা হর্ন বাজানো কিন্তু আসলে, আর উন্নত বিশ্বে কিন্তু আসলে হর্ন বাজানো শব্দ নাই, হর্ন বাজানো শব্দ পাওয়া যায়, হর্ন বাজানো শব্দ শোনা মানে একটা বিরাট ব্যাপার ঘটেছে। আমি উন্নত বিশ্বে এতই আইনের কড়াকড়ি আছে যে এটা আমাদের দেশও করা উচিত। স্যার, আমরা যে প্রসঙ্গে ছিলাম যে হার্টের ভালো রাখার উপায়, আপনি বলছিলেন প্রেশারের কথা বলেছেন, বায়ু দূষণের কথা বলছেন। স্যার, হার্টের আরেকটি কথা বলেছেন আপনি, যে কোলেস্টেরল বা উচ্চ কোলেস্টেরলের কারণেও হার্টের ঝুঁকি বাড়ে। স্যার, এটা আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি? এটা প্রিভেন্ট করতে পারি আমরা, যে প্রথমে আমরা সচেতন হতে হবে যে উচ্চ কোলেস্টেরলটা একটা হার্ট অ্যাটাকের কারণ। এবং খাদ্য নির্ভরতার একটা ব্যাপার আছে, যদিও খাদ্য নির্ভরতা অত বেশি কোলেস্টেরল বাড়ায় তা না, কিন্তু আমরা যে মনে করি যে চর্বি, তারপরে নারিকেল, একটা বিরাট লিস্ট দেখবেন, বড় বড় চিংড়ি মাছ, এগুলিতে কোলেস্টেরল আছে, কিন্তু এই কোলেস্টেরল কিন্তু সরাসরি রক্তের মধ্যে যায় না। এই কোলেস্টেরলটা অ্যাবজর্ব হয় আমার খাদ্যনালী দেয়া, ওই অ্যাবজর্ব হয়ে তারপর এটা বিক্রিয়ার মাধ্যমে এটা বিভিন্ন খাদ্য তৈরি হয়, নিউট্রিশন হিসাবে তৈরি হয়। সবচেয়ে খারাপ হইল আপনার কার্বোহাইড্রেটটা ইজিলি আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যায়, এবং অতিরিক্ত কার্বোহাইড্রেটটা যে আপনার জমা হয়, লিভারে জমা হোক বা যেখানে জমা হলো, ওটা কিন্তু আলটিমেটলি বিপাক প্রক্রিয়া কোলেস্টেরল তৈরি হয়। এটা অনেক সময় আমরা ভুল করি, আমরা হয়তো ভাত খাচ্ছি আর বলতেছি যে না ওই গরুর গোস্ত খাবো না, খাসির গোস্ত খাবো না, কথা কিন্তু তা না। আপনি সবই পরিমিত পরিমাণ খাবেন, এই একটা। আরেকটা হলো আপনাকে এনার্জি বার্ন করতে হবে। এনার্জি বার্ন করার উপায় হলো এক্সারসাইজ করা, হাঁটা, সাঁতার কাটা। আর আমি যেটা বলি, দৈনন্দিন জীবন আচরণের মধ্যে আপনার এক্সারসাইজকে নিয়ে নেবেন। আপনি এখান থেকে ওখানে যাচ্ছেন, আপনি হেঁটে যান, গাড়ি হোক, রিক্সা হোক। আর আজকে ঢাকা শহরে হয়তো ওগুলি এমনি অ্যাভয়েড করা ভালো, তো হেঁটে যান, এটা আপনার এক্সারসাইজ হয়ে যাবে। আপনি লিফটের জন্য না দাঁড়িয়ে থেকে সিঁড়ি দিয়ে অন্তত 4-5 তলা তো হেঁটে যেতেই পারে, ওগুলি ব্যবহার করে। এই জীবন আচরণের মধ্যে যদি ঢুকাইতে পারে, স্কুলে নিয়ে যাচ্ছে দেখি যে ভ্যান গাড়িতে নিয়ে যাচ্ছে ছেলেমেয়েদের, ওদেরকে যদি, কিন্তু আমি জাপানেও দেখেছি যে ছোট ছোট ছেলেমেয়েরা সুন্দরভাবে একটা লাইন দিয়ে হেঁটে যাচ্ছে স্কুলের দিকে,
কিন্তু আমাদের দেশে এই দৃশ্য কিন্তু আপনি দেখবেন না। তার মানে আপনি বলছেন যে আসলে আমাদের পরিশ্রম, কায়িক পরিশ্রমটা বাড়ানো উচিত, যে আমরা সেডেন্টারি ওয়ার্ক ছেড়ে আমাদের যখনই আমরা সুযোগ পাই সেই সুযোগে আমরা যেন একটু হাঁটতে পারি, সেই অভ্যাসটা তৈরি করতে পারি। আরেকটি বিষয় স্যার, আপনি বলেছেন রিস্ক ফ্যাক্টরের মধ্যে স্মোকিং, যে স্মোকিং কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায়। তা এখন স্যার স্মোকিং নিয়ে তো স্যার আসলে সিগারেটের প্যাকেটেও অনেক ধরনের চিত্র আছে, কিন্তু স্যার Smoking আসলে kills. তো এখন স্যার আমরা হাউ টু প্রিভেন্ট এই স্মোকিং সিজেশন না, করার আমার জন্য? তো মনে হয় যে স্মোকিং এর এই খাওয়ার প্রবণতা অনেক কমে, তবে প্যাসিভ স্মোকারও কিন্তু একটা শব্দ আছে, আপনি জানেন, যে পাবলিক প্লেসে একজন ধূমপান করতেছে, আপনি তো অধূমপায়ী পাশে বসা বা দাঁড়ানো, আপনিও কিন্তু অনেকটা ওই একই ধরনের রিস্ক ফ্যাক্টর এক্সপোজ হন। কাজেই পাবলিক প্লেসে ধূমপান বন্ধের জন্য কিন্তু বাংলাদেশে আইন আছে, আইনের একটা শাস্তির বিধানও আছে, এটা প্রয়োগ হতো ওইভাবে দৃশ্যমান নয়। কাজেই ধূমপান সম্বন্ধে তো আজকাল অনেক পত্রিকা বা মিডিয়াতে আমি জানি যে ধূমপানের বিজ্ঞাপন প্রচারিত হয় না। কাজেই এইটাতে সচেতনতা হচ্ছে, সারা দুনিয়াতে এই সচেতন হচ্ছে, এবং ধূমপানের এই প্রবণতা কিন্তু কমের দিকে চলে আসছে। আমেরিকার একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে তাদের ধূমপানের প্রবণতা কমের সাথে হার্টের রোগের হওয়ার প্রবণতা কমের একটা তারা সম্পর্ক খুঁজে পেয়েছে, যে ধূমপানটা কমাতে তাদের হার্টের রোগটাও কমে আসছে। আরেকটি প্রস্তাব বলেছেন, যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে করণীয়? ডায়াবেটিস রোগটা কি আসলে? ডায়াবেটিস কিন্তু রক্তনালীর রোগ, ধরতে পারেন আপনি। ব্লাড সুগার বেশি থাকে, ও থাকলে অসুবিধা কি হইতো? অসুবিধাটা হলো যত রকমের মাঝারি সাইজের রক্তনালী আছে, ওই রক্তনালীগুলিকে ও আক্রান্ত করে এবং শুরু হয়ে যায়, ব্লক হয়। এইভাবে হার্টের রক্তনালী ব্লক করতে পারে, ব্রেনের রক্তনালী ব্লক করতে পারে, কিডনির রক্তনালী ব্লক করতে পারে, পায়ের রক্তনালী ব্লক করতে পারে। ডায়াবেটিস হলো ওইটা। ও এই ইনসুলিনের অভাব, তো ইনসুলিন পরিমাণের অভাব অথবা ফাংশনের অভাবের জন্য ডায়াবেটিসটা হয়। ফলে এই যে সুগারটা বেশি চলতে থাকে, এই সুগার এই রক্তনালীর এই দেওয়ালে জমে এটাকে ক্ষতি করতে থাকে। কাজেই ডায়াবেটিস প্রপারলি নিয়ন্ত্রণ করাটা হার্ট এবং ব্রেন এবং কিডনি এদের ভালো রাখার একটা বড় একটা পথ হইল ডায়াবেটিসকে একদম নিয়ন্ত্রণ করে। স্যার, বিশ্ব হার্ট দিবসে আপনার কোনো পরামর্শ যেটা আমাদের হার্টকে সুস্থ রাখতে পারে থাকলে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতে পারেন। না, আমি বলবো যে আপনারা প্রথমে আমি বলবো যে এক্সারসাইজ অথবা হাঁটা বয়স অনুযায়ী, আমি যারা ইয়াঙ্গার গ্রুপ তারা আপনি এক্সারসাইজ করবেন। আজকাল ঢাকায় জিম আছে, গ্রামে গঞ্জে পুকুর সাঁতার কাটার ব্যবস্থা আছে। আমি আমার রুগীদেরও বলি, আপনাদেরকেও বলি, এগুলি সদ্ব্যবহার করেন। সাঁতার কাটা উঠে যাচ্ছে, সাঁতার কাটেন। এইটা আর একটা হলো আপনাদের যে রোগগুলি আমি ঝুঁকি বলছিলাম হার্টের, এগুলি নিয়ন্ত্রণ করা এখনকার দিনে খুব সোজা। ওষুধপত্রগুলি খুব বেশি দামের না আমাদের দেশে, এবং এগুলি নিরাপদ ওষুধ। কাজে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা, কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করা, রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা, এবং আরেকটা কথা হলো ওবেসিটি, এটাও আমাদের দেশে বেশি বেশি হচ্ছে। এই ওবেসিটি নিয়ন্ত্রণের জন্য আজকাল ওষুধও আছে, নানা রকমের প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলিতে আপনারা নিবন্ধিত হন, যাতে আপনারা আপনাদের স্থূলতাটাকে কমে আনতে পারে। এইগুলি যদি আমরা করি তাহলে আমরা হৃদরোগের থেকে দূরে থাকতে পারবো। আর হৃদরোগ যদি হয়ে যায় তাহলে তড়িৎভাবে তার চিকিৎসা নেন। এই হলো আমার কথা। অনেক ধন্যবাদ প্রফেসর ডাক্তার আব্দুল আল শাফি মজুমদার, আপনার সুন্দর পরামর্শের জন্য। নিশ্চয়ই চ্যানেলের দর্শকদের অনেক উপকার আসবে আপনার পরামর্শ। প্রিয় দর্শক, আসলে আপনার হার্টকে ভালো রাখার জন্য আমাদের কায়িক পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে, খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, এবং আপনার ডায়াবেটিস, প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে, ধূমপান মুক্ত থাকতে হবে। দর্শক, তাহলেই আমাদের হার্ট ভালো থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।